ক্লাস 12 অ্যাকাউন্টেন্সির গ্রুপ সি কম্পিউটারাইজড অ্যাকাউন্টিং সিস্টেমের আজকে আমরা করব সেকেন্ড পার্ট। আগের ক্লাসে আমরা কম্পিউটারাইজড অ্যাকাউন্টিং সিস্টেম নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা আমাদের আলোচনা শুরু করব পেরোল অ্যাকাউন্টিং নিয়ে। দেখে নিই পেরোল অ্যাকাউন্টিং কী এবং কিভাবে করা হয়। The computation of salary payment is based on the number of days an employee has worked, rate per grade of pay, rate of applied allowance and deductions to be made therefrom. অর্থাৎ আমাদের যখন অর্গানাইজেশনে কোনো এমপ্লয়ি কাজ করে তখন আমরা যখন স্যালারি কম্পিউট করি তখন সাধারণভাবে আমরা দেখি সেই এমপ্লয়ি আমাদের অর্গানাইজেশনে কত দিন কাজ করেছে সেই বেসিসে তাদের রেট পার গ্রেড পে ক্যালকুলেট করা হয় এবং সেখান থেকে ডিফারেন্ট অ্যালাউয়েন্স যেগুলো থাকে সেগুলোকে ক্যালকুলেট করা হয় আর তার থেকে কিছু কিছু ডিডাকশানসকে বাদ দেওয়া হয়ে থাকে। The preparation of salary bill should provide for the following: maintaining payroll related data such as employee number, name, attendance, basic pay, applicable dearness and other allowances, deductions to be made. The payroll computation includes the calculation of various earning and deduction derived from the basic values such as basic salary. Preparation of salary statement and employee salary slip. Generation of advice to bank. It contains the net salary to be transferred to the individual bank account of employees and other salary related statutory payments such as provident fund, tax, etc. অর্থাৎ আমরা যখন স্যালারি বিল তৈরি করব তার জন্য আমাদের দরকার এমপ্লয়ি রিলেটেড সমস্ত রকম ডেটা, যার উপর বেস করে আমরা পেরোল কম্পিউটেশন করব, যেখানে আমাদের ভেরিয়াস আর্নিংস অ্যান্ড ডিডাকশানস আসবে, সেখান থেকে আমরা ভেরিয়াস আর্নিংসকে আমরা ক্যালকুলেট করব এবং ডিডাকশানস যেগুলো হবে সেগুলোকে আমরা বেসিক যে ভ্যালু বা বেসিক স্যালারি তার থেকে মাইনাস করব। এরপরে আমরা কী করব, এরপরে আমরা স্যালারি স্টেটমেন্ট বানাবো এবং এমপ্লয়ীদের স্যালারি স্লিপ প্রোভাইড করব এবং সেই মতো ব্যাংককে ইনস্ট্রাকশন দেব যে ইন্ডিভিজুয়ালের ব্যাংক অ্যাকাউন্টে যাতে সেই স্যালারিটা নেট স্যালারিটা পৌঁছে দেওয়া যায় এবং সেখান থেকে আমাদের কিছু কিছু স্ট্যাটুটারি পেমেন্ট বাধ্যতামূলকভাবে কিছু টাকা কাটা হয়ে থাকে, যেমন প্রভিডেন্ট ফান্ড, ট্যাক্স, এটসেট্রা। এগুলো কাটার পরে যে নেট স্যালারি আছে সেটাই জেনারেলি ইন্ডিভিজুয়াল এমপ্লয়ীদের ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিট করা হয়। এবার আমরা দেখব পেরোলের কম্পোনেন্টসগুলো কী কী। বেসিক পে, ইট ইজ দ্য পে অ্যাজ পার দ্য পে স্কেল। বেসিক পে কত হবে সেটা আমাদের কিন্তু পে স্কেলে বলে দেওয়া থাকবে। গ্রেড পে, ইট ইজ দ্য পে টু বি অ্যাডেড টু দ্য বেসিক পে অ্যাকর্ডিং টু দ্য ডেজিগনেশন অফ দ্য এমপ্লয়ি। এটা হচ্ছে একটা পে যেটা বেসিক পের সাথে অ্যাড করা হয়ে থাকে এবং এটা একটা এমপ্লয়ির ডেজিগনেশনের ওপর ডিপেন্ড করে। নেক্সট হচ্ছে ডিয়ারনেস অ্যালাওয়েন্স অর ডিএ, কম্পেনসেশন অফ ইরোশন ইন দ্য পারচেসিং পাওয়ার ডিউ টু ইনফ্লেশন। আমাদের ইনফ্লেশনের জন্য পারচেসিং পাওয়ার যাতে কোনোভাবে অ্যাফেক্টেড না হয় সেই জন্য আমাদের ডিয়ারনেস অ্যালাওয়েন্স প্রোভাইড করা হয়ে থাকে। HRA, হাউস রেন্ট অ্যালাওয়েন্স, অ্যামাউন্ট পেড টু অ্যাকোয়ার রেসিডেন্সিয়াল অ্যাকোমোডেশন অন লিজ। অর্থাৎ আমরা লিজের বেসিসে যখন কোনো রেন্টেড অ্যাকোমোডেশন নিয়ে থাকি বা রেসিডেন্সিয়াল অ্যাকোমোডেশন নিয়ে থাকি তখন তার রেন্ট পেমেন্ট করার জন্য আমাদের HRA প্রোভাইড করা হয়ে থাকে। ট্রান্সপোর্ট অ্যালাওয়েন্স, অ্যামাউন্ট টু ফেসিলিটেট কমিউনিকেটিং টু দ্য প্লেস অফ ওয়ার্ক। অর্থাৎ আমরা যেখানে কাজ করতে যাচ্ছি সেখানে যেতে আমাদের তো ট্রান্সপোর্ট অ্যাভেল করতে হয়, তার জন্য আমাদের এই ট্রান্সপোর্ট অ্যালাওয়েন্স দেওয়া হয়ে থাকে। আদার অ্যালাওয়েন্সেস, ওপরের যেগুলো বললাম সেগুলো হচ্ছে বেসিক অ্যালাওয়েন্সেস। এছাড়াও আমাদের কিছু অ্যাডিশনাল অ্যালাওয়েন্সেস দেওয়া হয়, যেমন এডুকেশন অ্যালাওয়েন্স, মেডিকেল অ্যালাওয়েন্স, ওয়াশিং অ্যালাওয়েন্স, এটসেট্রা। এই সমস্ত কিছুকে যদি আমরা যোগ করি বেসিক পে, গ্রেড পে, ডিএ, HRA, ট্রান্সপোর্ট অ্যালাওয়েন্স এবং আদার অ্যালাওয়েন্সেসকে, তাহলে আমরা পাবো আমাদের টোটাল আর্নিংস। পেরোলের সেকেন্ড কম্পোনেন্ট হচ্ছে আমাদের ডিডাকশান, কারণ এখানে আমাদের টোটাল আর্নিং যা হয় তার থেকে কিছু কিছু ডিডাকশান আমাদেরকে দেওয়া হয়ে থাকে। প্রফেশনাল ট্যাক্স,
স্ট্যাটুটারি রিডাকশন অ্যাকর্ডিং টু দ্য লেজিসলেচার অফ দ্য স্টেট গভর্নমেন্ট। অর্থাৎ এই প্রফেশনাল ট্যাক্সটা হচ্ছে আমাদের স্ট্যাটুটারি রিডাকশন, যেটা আমাদের ডিপেন্ড করবে স্টেট গভর্নমেন্টের ওপর। নেক্সট আমরা সবাই জানি পিএফ বা প্রভিডেন্ট ফান্ড, এটাও একটা স্ট্যাটুটারি রিডাকশন। এটা বেসিক্যালি আমাদের দেওয়া হয় সোশ্যাল সিকিউরিটির জন্য। এটা কিভাবে কম্পিউট করা হয়, বেসিক আর ডিএ কে সাম করে তার ওপর একটা সার্টেন পার্সেন্টেজ চার্জ করা হয়ে থাকে। ট্যাক্স ডিডাকশন অ্যাট সোর্স, স্ট্যাটুটারি রিডাকশন টুয়ার্ডস ইনকাম ট্যাক্সেবিলিটি অফ অ্যান এমপ্লয়ি। এরপরে আমাদের আছে টিডিএস। সেখানে আমরা কি করি, সেখানে আমরা একটা এমপ্লয়ের আর্নিং দেখে, পার মান্থ আর্নিং দেখে তার ইয়ারলি আর্নিংটাকে কম্পিউট করি এবং সেখান থেকে মানে ক্যালকুলেট করে জানার চেষ্টা করি যে তার কত টাকা মোটামুটি ট্যাক্স হিসেবে কাটা যেতে পারে। যত টাকা কাটা যায় সেটাকে আমরা একটু 12 দিয়ে ভাগ করে প্রত্যেক মাসে সেই টাকাটাকে টিডিএস হিসেবে কেটে নিই। Recovery of loan installment deduction on account of any loan taken up by the employee। যদি কোনো এমপ্লয়ি আমাদের অর্গানাইজেশনের থেকে লোন নেয় তাহলে সেই লোনের একটা সার্টেন অ্যামাউন্ট বা ইনস্টলমেন্ট কেটে দেওয়া হয়ে থাকে। নেক্সট হচ্ছে আদার ডিডাকশানস। এছাড়াও আমাদের আদার কিছু ডিডাকশান থাকে। রিকভারি অফ অ্যাডভান্স এগেনস্ট স্যালারি, ফেস্টিভ্যাল অ্যাডভান্সেস এটসেট্রা। অর্থাৎ কিছু কিছু ক্ষেত্রে এমপ্লয়িরা কখনো কখনো অ্যাডভান্স নিয়ে থাকেন, সেই অ্যাডভান্সের এগেনস্টেও ডিডাকশান দেওয়া হয়ে থাকে। তাহলে আমরা একটা এমপ্লয়ির নেট স্যালারি ক্যালকুলেট করতে পারবো এখান থেকে। অর্থাৎ আমাদের যে টোটাল আর্নিং আসবে তার থেকে আমাদের টোটাল ডিডাকশানসকে লেস করতে হবে। অর্থাৎ পয়েন্ট বি এ যেগুলো আছে প্রফেশনাল ট্যাক্স, প্রভিডেন্ট ফান্ড, টিডিএস, রিকভারি অফ লোন ইনস্টলমেন্ট, আদার ডিডাকশান, এগুলোকে যদি আমরা অ্যাড করি তাহলে আমরা পাবো টোটাল ডিডাকশান। তাহলে টোটাল আর্নিংয়ের থেকে আমাদের টোটাল ডিডাকশানকে মাইনাস করতে হবে নেট স্যালারি জানতে গেলে। এবার আমরা এখানে দেখো একটা মানে টেমপ্লেট দিয়ে দিয়েছি যেখানে আমাদের এমপ্লয়ীদের স্যালারি আমরা কম্পিউট করছি এবং সেই অনুযায়ী আমরা একটা এক্সেল শিট বানিয়েছিলাম। এখানে এমপ্লয়ীদের নেম আছে, তাদের টাইপ রয়েছে, তাদের তারপরে বেসিক পে সেটা দেওয়া রয়েছে, কত দিন তারা কাজ করেছেন সেই বেসিসে বেসিক পে কত আর্নড হয়েছে, তার ডিএ, এইচআরএ, এগুলো সমস্ত কিছু কিন্তু আমাদের এক্সট্রা অ্যাডিশনাল হিসেবে কিছু কম্পিউট করতে হবে না, এটার ইনফরমেশান আমাদের সমস্ত কিছুই দেওয়া থাকবে। এবার এগুলোকে যোগ করে আমরা পেয়ে গেছি টোটাল আর্নিং। আর নিচের কলামটায় দেখো, নিচে যে শিটটা প্রোভাইড করেছি সেখানে আমাদের টিডিএস আছে, পিএফ আছে, লোন ইনস্টলমেন্ট আছে, এগুলোকে আমরা সবকটাকে সাম আপ করে আমরা পেয়েছি টোটাল ডিডাকশান। এবার টোটাল আর্নিংয়ের থেকে আমাদের টোটাল ডিডাকশানকে মাইনাস করে দেওয়ার পরে আমরা প্রত্যেকটা এমপ্লয়ির নেট স্যালারিগুলো কিন্তু পেয়েছি। এবারে আমরা যাব অ্যাসেট অ্যাকাউন্টিংয়ে। অ্যাসেট আর দ্য রিসোর্সেস অফ দ্য অর্গানাইজেশন হুইচ ক্যান বি ক্লাসিফাইড ইন্টু ফিক্সড অ্যাসেট অ্যান্ড কারেন্ট অ্যাসেট। Fixed assets are long-term assets and provide productive capability of the firm. It includes both tangible and intangible assets. Tangible assets are physical in nature which have form, shape and size. Intangible assets are resources which can add value but don't have physical dimension. Depreciation of fixed asset is provided to recognize the cost of the asset consumed during an accounting period, since the life of such asset extends beyond the single accounting year. Total amount of depreciation equal to acquisition cost minus salvage value over life of the asset. The salvage value of an asset is the value which is realizable at the end of the useful life. Year-to-date depreciation is accumulated depreciation from the date to which the asset is put to use till the current accounting year. There are two methods of charging depreciation: straight line method and written down value method. অর্থাৎ অ্যাসেট অ্যাকাউন্টিং করতে গেলে আমাদের শুরুতেই জানতে হবে যে অ্যাসেট কি। অ্যাসেট বলতে আমরা সেই সমস্ত রিসোর্সেসগুলোকে বুঝি যেগুলো একটা অর্গানাইজেশন ইউজ করে নিজের প্রোডাকশন ক্যাপাসিটি বা প্রোডাক্টিভ ক্যাপাবিলিটিকে বাড়ানোর জন্য। সাধারণত অ্যাসেটকে আমরা দুটো ভাগে ভাগ করি, ফিক্সড অ্যাসেট আর কারেন্ট অ্যাসেট। ফিক্সড অ্যাসেট হচ্ছে সেই সমস্ত অ্যাসেট যেগুলো আমাদের লং টার্ম অ্যাসেট এবং যেগুলোর ইম্প্যাক্ট আমাদের প্রোডাকশন ক্যাপাসিটির ওপর পড়ে। ফিক্সড অ্যাসেটকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি,
ট্যাঞ্জিবল এবং ইনট্যাঞ্জিবল অ্যাসেট। ট্যাঞ্জিবল অ্যাসেট মানে সেই সমস্ত অ্যাসেট যেগুলোর নিজস্ব শেপ এবং সাইজ আছে, যেমন আমাদের ফার্নিচার, ফিক্সচার, মেশিনারি, বিল্ডিং ইত্যাদি। আর ইনট্যাঞ্জিবল অ্যাসেট মানে সেই সমস্ত রিসোর্স যার কোনো ফিজিক্যাল ডাইমেনশন নেই, কিন্তু যেগুলো আমাদের প্রোডাকশন ক্যাপাসিটি বা প্রোডাক্টিভিটি লেভেলকে ইনক্রিজ করতে সাহায্য করে, যেমন আমাদের গুডউইল, পেটেন্ট, ট্রেডমার্ক, কপিরাইট ইত্যাদি। আমরা জানি ফিক্সড অ্যাসেট আমরা যবে থেকে কিনছি এবং যতদিনে বিক্রি করছি তার ভ্যালু সেম থাকে না, বিকজ অফ ওয়্যার অ্যান্ড টিয়ার, বিকজ অফ ইউসেজ, বিকজ অফ অবসোলেন্স, সেই যে ফিক্সড অ্যাসেট তার ভ্যালু ক্রমশ কমতে থাকে। এই যে কমা, এটাকে আমরা বলে থাকি ডেপ্রিসিয়েশন। ডেপ্রিসিয়েশন যেহেতু বা আমরা যেহেতু ফিক্সড অ্যাসেট লং টার্ম বেসিসে ইউজ করি, তাই এর ইউজফুলনেসটাও লং টার্ম বেসিসে থাকে, এবং যে ডেপ্রিসিয়েশনটা হয় সেটা একটা অ্যাকাউন্টিং পিরিয়ডে কখনোই কম্পিউট করা বা কখনোই তাকে রাইট অফ করা সম্ভব হয়ে পড়ে না। সেই জন্য আমাদেরকে এটাকে এমনভাবে ক্যালকুলেট করতে হয় যাতে এটার ইম্প্যাক্ট মোর দ্যান ওয়ান অ্যাকাউন্টিং ইয়ারে থাকে। টোটাল ডেপ্রিসিয়েশন আমরা বার করতে পারি অ্যাকুইজিশন কস্টের সাথে স্যালভেজ ভ্যালুর ডিফারেন্স বার করে। স্যালভেজ ভ্যালু বলতে আমরা সেই ভ্যালুকে বুঝি যেটা একটা অ্যাসেটের একদম এন্ড অফ ইউজফুল লাইফে যেটুকু টাকা আমরা রিয়েলাইজ করতে পারবো, বা সহজভাবে বলতে গেলে এটাকেই আমরা স্ক্র্যাপ ভ্যালু বলে থাকি। এবার ইয়ার টু ডেট ডেপ্রিসিয়েশন বলতে আমরা বুঝি অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন, অর্থাৎ যবে থেকে আমার অ্যাসেটটা ইউজ হচ্ছে টিল দ্য কারেন্ট অ্যাকাউন্টিং ইয়ার। এবার আমরা এটাও জানি যে ডেপ্রিসিয়েশন ক্যালকুলেট করার দুটো মেথড আছে, একটা হচ্ছে স্ট্রেট লাইন মেথড, একটা হচ্ছে রিটেন ডাউন ভ্যালু মেথড। এবারে আমরা দেখে নেব আমাদের স্ট্রেট লাইন মেথড। এগুলো কিন্তু তোমরা আগেই জানো। এখানে আমাদের অ্যাকুইজিশন কস্ট কী করে বার করি? এখানে আমাদের অ্যাকুইজিশন কস্ট আমরা বার করি পারচেজ ভ্যালু প্লাস আদার এক্সপেন্সেস, মানে তার মধ্যে আছে আমাদের ট্রান্সপোর্টেশন কস্ট, ইনস্টলেশন এক্সপেন্সেস, প্রি অপারেটিং এক্সপেন্সেস, এগুলোকে আমরা যোগ করে আমরা পাই অ্যাকুইজিশন কস্ট। টোটাল ডেপ্রিসিয়েশনের ভ্যালু আমরা বার করি অ্যাকুইজিশন কস্টের সাথে স্যালভেজ ভ্যালুর ডিফারেন্স বার করে। স্ট্রেট লাইন মেথডে আমাদের ডেপ্রিসিয়েশন ক্যালকুলেট করা হয়, আমরা টোটাল ডেপ্রিসিয়েশনকে ডিভাইড করে দিই ইউজফুল লাইফ দিয়ে। তাহলে এক্ষেত্রে রেট অফ ডেপ্রিসিয়েশন কত? স্ট্রেট লাইন ডেপ্রিসিয়েশন ডিভাইডেড বাই টোটাল ডেপ্রিসিয়েবল অ্যামাউন্ট ইন্টু 100। এটা করলে আমরা রেট অফ ডেপ্রিসিয়েশন পাই। এটা কিন্তু তোমরা ডেপ্রিসিয়েশন চ্যাপ্টারেই কম্পিউট করেছো। এবারে আমরা একটু দুটো প্রোফর্মা দেখে নেব যার মাধ্যমে আমরা স্ট্রেট লাইন মেথডে ডেপ্রিসিয়েশন ক্যালকুলেট করব। আচ্ছা, এক্সেলে দেখো তোমাদেরকে দিয়ে দেওয়া রয়েছে, তোমাদের মেশিন দিয়ে দেওয়া রয়েছে, মেশিনের পারচেস ডেট, ইনস্টলেশন ডেট দিয়ে দেওয়া রয়েছে, পারচেস কস্ট দিয়ে দেওয়া রয়েছে, এর সাথে ইনস্টলেশন এক্সপেন্সেস, প্রি অপারেশন এক্সপেন্সেস, এগুলো সমস্ত কিছু যোগ করে আমরা পাই হচ্ছে অ্যাকুইজিশন কস্ট। এরপরে এর স্যালভেজ ভ্যালুও দেখো নিচের যে আমরা এক্সেলের শিটটা দিয়েছি সেখানে দিয়ে দেওয়া রয়েছে, এবং ইউজফুল লাইফ দিয়ে দেওয়া রয়েছে। তাহলে এখান থেকে আমরা ফর্মুলায় পুট করে ডেপ্রিসিয়েশন এবং রেট অফ ডেপ্রিসিয়েশনও কিন্তু ক্যালকুলেট করতে পেরেছি। এবার আমরা চলে যাব রিটেন ডাউন ভ্যালু মেথডে। Written down value method uses the current book value as the base for computing the depreciation for the next period. It is also called decline balance method and use the Excel function decline balance to compute the depreciation. The parameter of the function decline balance are the cost, salvage value, life of the asset and period. তাহলে রিটেন ডাউন ভ্যালু বলতে আমরা কারেন্ট যে বুক ভ্যালু সেটাকে বোঝাই, যেটা আমাদের কস্ট প্রাইস থেকে ডেপ্রিসিয়েশন বাদ দেবার পরে আসে। যেহেতু এখানে ব্যালেন্সটা ক্রমশ কমতে থাকে তাই আমরা একে ডিক্লাইন ব্যালেন্স মেথড বলে থাকি, এবং এর জন্য আমাদের বেশি খাটাখাটনির দরকার নেই। এক্ষেত্রে আমাদের এক্সেলে একটা ডিক্লাইন ব্যালেন্সের ফর্মুলা থাকে যেখানে আমরা আমাদের প্যারামিটারগুলো মানে কস্ট, স্যালভেজ ভ্যালু, লাইফ অফ দ্য অ্যাসেট, পিরিয়ড এগুলো যদি পুট করি তাহলে এক্সেল অটোমেটিক্যালি আমাদের এই ডেপ্রিসিয়েশনটা ক্যালকুলেট করে দেবে। আমরা দেখো ঠিক সেম ওয়েতেই এক্সেলের শিট নিয়েছি যেখানে আমাদের সমস্ত ইনফরমেশান দিয়ে দেওয়া রয়েছে। এগুলোকে যদি আমরা ডিক্লাইন ব্যালেন্স ওই ফাংশনে নিয়ে গিয়ে পুট করি তাহলে মানে এক্সেল অটোমেটিক্যালি আমাদের ডেপ্রিসিয়েশনটাকে ক্যালকুলেট করে দেবে। এবার আমরা চলে যাব গ্রাফস অ্যান্ড চার্টসে। এটা খুবই কমনলি ইউজড একটা মেথড যেটা আমরা কিন্তু সবাই জানি।
A graph is a pictorial representation of data which has at least two-dimensional relationship. Therefore, a graph has a least two axes x and y. X axis usually horizontal while y axis vertical. A graph may either be a single line graph or a multiple line graph. For ease and enhancing the clarity, different types of lines and different shades of color can be used for preparing multiple line graphs. Pie chart represent multiple subgroups of the single variable. A bar diagram depicts two or more variable. অর্থাৎ আমরা সবাই জানি গ্রাফ বলতে আমরা কি বুঝি, গ্রাফ বলতে আমরা একটা পিক্টোরিয়াল প্রেজেন্টেশনকে বুঝি যার জেনারেলি দুটো অ্যাক্সিস থাকে, এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস। এটা আমরা সবাই জানি। এক্স অ্যাক্সিস আমাদের হরিজন্টাল অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিস আমাদের ভার্টিক্যাল অ্যাক্সিস। গ্রাফ যখন আমরা তৈরি করব তখন ওটা সিঙ্গেল লাইন বা মাল্টিপল লাইন হতে পারে, কিন্তু মাল্টিপল লাইন হলে সেক্ষেত্রে আমাদের বোঝার সুবিধার জন্য এবং ক্ল্যারিটির জন্য আমরা ডিফারেন্ট শেডস ইউজ করি, যাতে আমরা আমাদের যে ক্রাইটেরিয়া বা যেগুলো আমরা মেজার করতে চাইছি সেগুলো প্রপার ওয়েতে বুঝতে পারা যায়। চার্ট বেসিক্যালি দু রকমের হয়, পাই চার্ট এবং বার চার্ট। বার চার্ট তোমরা ওপরেই দেখতে পাচ্ছ, যেখানে আমরা ডায়াগ্রাম, যেখানে আমরা বারকে ইউজ করি মেজারমেন্ট করার জন্য। সাধারণত এটা দেখলেই বুঝতে পারছো দুটো ভেরিয়েবল মানে এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিসের ভেরিয়েবলের মধ্যে রিলেশনশিপটাকে ডেপিক্ট করে। কিন্তু সেখানে পাই চার্ট নিচে দেখতে পাচ্ছ, যেটাকে আমরা জেনারেলি গোল হিসেবে দেখি এবং 3D ডাইমেনশনে দেখে থাকি। সেখানে আমাদের একটা ভেরিয়েবল কম্পোনেন্টের মধ্যে যে ডিফারেন্ট সাবগ্রুপস রয়েছে সেগুলোকে আমরা বোঝাই, এবং এই জন্য দেখো এখানে আমরা ডিফারেন্ট টাইপসের কালার মেজার করেছি এবং প্রত্যেকটা কালার কোনটা কোন জিনিসকে ডিনোট করে সেটা কিন্তু আমাদের পাশে বলে দেওয়া রয়েছে, যেটা বার ডায়াগ্রামে কিন্তু আমাদের জেনারেলি দরকার হয়ে পড়ে না। এবার আমরা জানবো তাহলে আমাদের এই যে চার্ট বা গ্রাফ যে হলো তার এলিমেন্টসগুলো কি কি। প্রথমটা হচ্ছে চার্ট এরিয়া, দ্য এন্টায়ার চার্ট ইনক্লুডিং অল এলিমেন্টস, মানে পুরো যে চার্টটা সেটাই হচ্ছে আমাদের চার্ট এরিয়া। নেক্সট হচ্ছে আমাদের প্লট এরিয়া। প্লট এরিয়া বলতে বেসিক্যালি আমরা এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিসকে বোঝাই। যখন 3D চার্ট আমরা বানাই তখন সেখানে আর একটা ডাইমেনশন অ্যাড হয়, দ্যাট ইজ জেড অ্যাক্সিস। তাহলে ওই যে এরিয়া যেখানে আমরা বেসিক্যালি ডেটাটাকে প্লট করি, দ্যাট ইজ প্লট এরিয়া। নেক্সট হচ্ছে আমাদের ডেটা পয়েন্টস। ডেটা পয়েন্ট বলতে আমরা ইন্ডিভিজুয়াল ভ্যালু অফ দ্য, যেটা আমরা চার্ট বা বারে প্লট করি কলাম লাইন ওয়াইজ, সেটাকে বোঝাই। এটা ডিফারেন্ট টাইপসের হয়, ডিফারেন্ট শেপসের হয়। এটা আমাদের ডেটা মার্কার হিসেবে কাজ করে থাকে। এখানে বিভিন্ন রকমের কালারও কিন্তু ইউজ করা হয়ে থাকে। হরাইজন্টাল অ্যান্ড ভার্টিক্যাল অ্যাক্সিস, এটা তো বললামই। জেনারেলি এক্স অ্যাক্সিসকে আমরা হরাইজন্টাল অ্যাক্সিস বলি, যেটা আমাদের ইন্ডিপেন্ডেন্ট ভ্যালুসগুলোকে শো করে। ওয়াই অ্যাক্সিসকে আমরা ভার্টিক্যাল অ্যাক্সিসে ফেলি, যেটা আমাদের ডিপেন্ডেন্ট ভ্যালুসগুলোকে শো করে। নেক্সট হচ্ছে লেজেন্ড। লেজেন্ড বলতে আমরা হচ্ছে একটা আইডেন্টিফায়ার বা পিস অফ ইনফরমেশনকে বুঝি, যেটা আমাদের চার্ট বা গ্রাফে শো করা হয়। চার্ট অ্যান্ড অ্যাক্সিস টাইটেল, মানে যেখানে আমরা এক্স এবং ওয়াই অ্যাক্সিসের নিচে ডেসক্রাইব করি যে সেটা কি মেজার করছে, সেটাকে আমরা বলে থাকি চার্ট অ্যান্ড অ্যাক্সিস টাইটেল। ডেটা লেভেল। ডেটা লেভেল বলতে আমরা সেই অ্যাডিশনাল ইনফরমেশনকে বুঝি যেটা ডেটা মার্কারকে আইডেন্টিফাই করার জন্য ইউজ করা হয়ে থাকে। তাহলে এবার আমরা চলে যাব আমাদের যে চার্ট বা গ্রাফ রয়েছে তার অ্যাডভান্টেজেসে। ফার্স্ট হচ্ছে হেল্প টু এক্সপ্লোর। মেনি টাইমস উই উড লাইক টু সি ইফ দেয়ার ইজ আ রিলেশনশিপ বিটুইন ভেরিয়েবল। It may be quicker and easier to create chart immediately to see possible relationship of the variables to one another rather than paging through raw data. অর্থাৎ আমাদের অর্গানাইজেশনে যখন আমাদের দুটো ভেরিয়েবলের মধ্যে কোনো রিলেশনশিপ আছে কিনা সেটা আমাদের অ্যানালিসিস করতে হয়, তখন সেটাকে আমরা চার্টের মাধ্যমে ইউজ করে থাকি। এটা সাধারণত আমাদের অনেক ইজিয়ার, কারণ আমরা প্রত্যেকটা ডেটা নিয়ে যদি সেই র ডেটা একটার পর একটা পেজে পুট করি এবং তারপরে তার রিলেশনশিপ বার করতে যাই, তাহলে সেটা অনেক বেশি আমাদের টাইম কনজিউমিং হয়ে যাবে। নেক্সট হচ্ছে হেল্প টু প্রেজেন্ট।
we want to provide information in as little time as possible. Graphing plays a key role. অর্থাৎ আমরা যখন কোনো গ্রাফকে বা কোনো ইনফরমেশনকে খুব অল্প সময়ে সকলের সামনে প্রেজেন্ট করতে যাই, তখন সেখানে গ্রাফ বা চার্ট কিন্তু ভীষণভাবে ইউজফুল। নেক্সট হচ্ছে আমাদের হেল্প টু কনভিন্স। দ্য সেম ওয়ে দ্যাট এ গ্রাফ ক্যান বি ইউজ টু প্রেজেন্ট অ্যান্ড এক্সপ্লোর ডিফারেন্ট ক্যারেক্টারিস্টিক্স অফ ডেটা, ইট ক্যান অলসো বি ইউজ টু কনভিন্স। গ্রাফ হ্যাভ the ability to take the large amount of information and make them into exhibitions that are easily used to pursue. অর্থাৎ আমাদের যখন কাউকে কোনো জিনিস কনভিন্স করাতে হয় বা কোনো জিনিস রিপ্রেজেন্ট করতে হয়, তখন গ্রাফ হচ্ছে সব থেকে ইউজফুল হয়, কারণ গ্রাফের মাধ্যমে আমরা অ্যাট এ টাইম অনেক বেশি ইনফরমেশানকে খুব সহজেই সকলের কাছে পৌঁছে দিই, যেটা সবাই খুব সহজে বুঝতে পারে এবং কনভিন্সড হতে পারে। তোমাদের এটার আর একটা টপিকই বাকি রইল, ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম, যেটা তোমাদের নেক্সট ক্লাসে আমরা আলোচনা করব।